বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন পিএসসি আইসিডিএস মেনে 4th পেপারে 100 নম্বরের পাটিগণিতের যে সিলেবাস আছে মূলত তার লক্ষ্যে আজ আমরা পাটিগণিতের অঙ্ক পরীক্ষায় কিভাবে করা উচিত তা শিখব। যারা ডেসক্রিপটিভ ইংলিশ ও বাংলার প্রস্তুতি নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। এই প্রশ্ন ডাব্লিউবিপি এসআই মেন ও মিসলেনিয়াস মেনের জন্য সমানভাবে উপকারী। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে, রোহন অ্যাপিয়ার্ড ফর দ্য গ্লোবাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন wherein 4 marks are awarded for every correct answer and 1 mark is deducted for every wrong answer. Rohan attempted all the 60 questions and secured 130 marks. What would have been his score if there was no negative marking? রোহন গ্লোবাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনে অংশগ্রহণ করেছে, যেখানে তার প্রতিটা ঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হবে এবং প্রতিটা ভুল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 1 নম্বর কেটে নেওয়া হবে। রোহন 60টা প্রশ্ন, রোহন অ্যাটেম্পটেড অল দ্য 60 কোশ্চেন্স, অর্থাৎ গ্লোবাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনে যে টোটাল 60টা প্রশ্ন ছিল রোহন 60টা প্রশ্নই অ্যাটেম্প করেছিল এবং 130 নাম্বার পেয়েছে। হোয়াট উড হ্যাভ বিন হিজ স্কোর ইফ দেয়ার ওয়াজ নো নেগেটিভ মার্কিং? যদি কোনো নেগেটিভ মার্কিং পরীক্ষায় না থাকতো তাহলে রোহন কত নাম্বার পেত? প্রশ্ন বোঝা গেছে? প্রশ্ন থেকে পরিষ্কার যে পরীক্ষায় সর্বমোট 60টা প্রশ্ন ছিল এবং রোহন 60টা প্রশ্নই কিন্তু অ্যাটেম্প করেছে, কিন্তু এর মধ্যে কিছু ঠিক করেছে, কিছু ভুল করেছে। ঠিক করলে 4 নাম্বার করে প্রত্যেকটা প্রশ্নের জন্য পাবে এবং ভুল করলে প্রতিটা ভুলের জন্য 1 নম্বর করে কাটা যাবে। মোট 130 নাম্বার পেয়েছে। এই প্রশ্নের যা ওরা দিয়েছে আমরা যদি সংক্ষেপে করি প্রশ্নটা এরকম আসে। এবারে দেখো, এখান থেকে আমি যদি বলি যে রোহন, মনে করি রোহন এক্সটি সঠিক প্রশ্নের উত্তর দিয়েছে, তাহলে রোহন ভুল কতগুলো উত্তর দিয়েছে? অতএব রোহন 60 মাইনাস এক্সটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। বোঝা গেছে? কেন? মোট প্রশ্ন সংখ্যা 60, এক্সটা যদি সঠিক দেয় তাহলে ভুল দিয়েছে 60 মাইনাস এক্সটি। এখানে যে ডাটা দিয়েছে যে প্রতিটা ঠিক উত্তরের জন্য সে 4 নম্বর পাবে। এক্সট্রা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, প্রতিটার জন্য 4 নাম্বার পেলে এক্সট্রা প্রশ্নের জন্য 4x নাম্বার সে পাবে, কিন্তু ভুল উত্তরও দিয়েছে, তার জন্য নাম্বার তার কমে যাবে। প্রতিটা ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কমে যাবে। ভুল প্রশ্নের উত্তর দিয়েছে 60 মাইনাস এক্সট্রা, তাহলে 60 মাইনাস এক্সট্রা প্রশ্নের জন্য 60 মাইনাস এক্স গুণিতক 1 এই নাম্বারটা কাটা যাবে। মোট পেয়েছিল এটা, কিন্তু ভুল করার জন্য নাম্বার ডিডাক্ট হলো এইটা। তাহলে যেটা পেয়েছিল আর যে নাম্বার কাটা গেল সেই দুটো মাইনাস করলে বলেছে সে নাকি 130 নাম্বার পেয়েছে। তাহলে আমি বলবো এই ইকুয়েশনটার ভ্যালু 130। এখান থেকে শুধু এটাকে সমাধান করতে হবে। 4x মাইনাস 60 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 130, 5x ইজ ইকুয়াল টু 190, তাহলে এক্সের ভ্যালু হবে 190/5, এটা হবে 38। 38 কী বেরোলো? এটা হলো এক্সের ভ্যালু। এক্স কি? সঠিক কতগুলো প্রশ্ন দিয়েছে, অর্থাৎ যে পরীক্ষাটা হয়েছে রোহন সেখানে 38টা সঠিক প্রশ্নের উত্তর দিয়েছিল। বলেছে হোয়াট উড হ্যাভ বিন হিজ স্কোর ইফ দেয়ার ওয়াজ নো নেগেটিভ মার্কিং? যদি কোনো নেগেটিভ মার্কিং না থাকতো তাহলে তার নাম্বার কত হতো? যদি কোনো নেগেটিভ মার্কিং না থাকতো তাহলে এই 38টা, যে 38টা সঠিক দিয়েছে শুধুমাত্র তার জন্যই সে নম্বর পেত, কোনো নাম্বার ডিডাক্ট হবে না। তাহলে আমি বলবো 38টার জন্য সে 38 ইন্টু 4 নাম্বার পেত। প্রতিটা প্রশ্নের জন্য 4 নম্বর করে বরাদ্দ। 38টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে,
তাহলে মোট সে নাম্বার পেত 38 গুণিতক 4, কেন এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। তাহলে আমি এখানে লিখব যদি কোনো নাম্বার কাটা না হতো তবে সে পেত 38টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, প্রতিটা 4 নাম্বার করে পাওয়া যায়, তাহলে 152 নম্বর পেত। এখানে 152 নম্বর, বোঝা গেছে? তাহলে এটা হবে তোমাদের উত্তর। 2 প্রশ্নে বলেছে ফ্রি বুকস ওয়ার ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি অ্যামং চিলড্রেন অফ এ ক্লাস। দ্য নাম্বার অফ বুকস ইচ চাইল্ড গট ওয়াজ 1/8 অফ দ্য নাম্বার অফ চিলড্রেন। Had the number of children been half, each child would have got 16 books. How many books were distributed in total? ফ্রি বুকস দেওয়া হচ্ছে ছাত্রদের মধ্যে। দ্য নাম্বার অফ বুকস ইচ চাইল্ড গট ওয়াজ 1/8 অফ দ্য নাম্বার অফ চিলড্রেন। শিশুর সংখ্যা যত তার 1/8 অংশ করে বই প্রত্যেকটা শিশু পেয়েছে। শিশুর সংখ্যা যত প্রত্যেকে তার 1/8 অংশ করে বই পেয়েছে। যদি শিশুর সংখ্যা অর্ধেক হতো তাহলে প্রত্যেক শিশু 16টা করে বই পেত। বইয়ের মোট সংখ্যা কত? প্রশ্ন বোঝা গেছে? দেখো এখানে আমরা যদি মনে করে নিই যে শিশুদের সংখ্যা x, মনে করি মোট শিশুর সংখ্যা x, এখানে বলেছিল নাম্বার অফ বুকস ইচ চাইল্ড গট ওয়াজ 1/8 অফ দ্য নাম্বার অফ চিলড্রেন। যতজন চিলড্রেন আছে প্রত্যেকে তার 1/8 অংশ করে বই পাবে। অর্থাৎ প্রশ্নানুসারে প্রত্যেক শিশু বই পায়, প্রত্যেক শিশু বই পায় কতগুলো? যতজন শিশুর সংখ্যা তার 1/8 অংশ, বোঝা গেছে? অর্থাৎ x/8t, এক একজন শিশু বই পাবে। অর্থাৎ বইয়ের সংখ্যা, এটাই কিন্তু চেয়েছে যে বইয়ের সংখ্যা কত। তাহলে বইয়ের সংখ্যা কত? বইয়ের সংখ্যা হচ্ছে এক একজন পাবে x/8টা করে বই, মোট শিশুর সংখ্যা x, তাহলে বইয়ের সংখ্যা x/8 গুণিতক xt। কোনো কিছু করতে হবে না, এই শুধু রেখে দাও। আবার দেখো বলেছে যদি শিশুর সংখ্যা অর্ধেক হতো, আবার যদি শিশুর সংখ্যা x/2 হতো, কেন মোট শিশুর সংখ্যা x ধরেছিলাম, ওরা বলছে যদি অর্ধেক হতো তবে প্রত্যেক শিশু পেত কতগুলো বই? 16টা। এখানে দেওয়া আছে প্রত্যেক শিশু 16টা করে বই পেত, 16টি বই। তাই অতএব বইয়ের সংখ্যা কত হতো? অতএব বইয়ের সংখ্যা হতো, প্রত্যেকে 16টা করে বই পাচ্ছে, এখন শিশুর সংখ্যা x/2, তাহলে বইয়ের সংখ্যা কত হবে? 8xt। আমি একবার বললাম বইয়ের সংখ্যা 8x, আবার বলছি বইয়ের সংখ্যা এইটা। বইয়ের সংখ্যা যেহেতু ফিক্সড আছে তাহলে আমি বলতে পারি এইখানকার বইয়ের সংখ্যা আর এখানকার বইয়ের সংখ্যা সমান। তোমাকে ওটা লিখতে হবে, যেহেতু বইয়ের সংখ্যা নির্দিষ্ট মানে ফিক্সড, যেহেতু বইয়ের সংখ্যা নির্দিষ্ট অতএব কি লিখব? 8x বইয়ের সংখ্যা। এই বইয়ের সংখ্যা আমি এখানে বলেছি x/8 ইন্টু x, একটা x কেটে দাও, তাহলে x এর ভ্যালু হবে 64। x কি? x হচ্ছে মোট শিশুর সংখ্যা। তোমাকে কি চেয়েছে? বইয়ের সংখ্যা। দেখো বইয়ের সংখ্যা কোথায় আছে? এখানে আছে, অথবা বইয়ের সংখ্যা এখানে আছে, যেটাই সম্ভব তুমি সেখানেই x এর ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে আমরা লিখব অতএব বইয়ের সংখ্যা, আমি যদি এখানে বসাই 8 গুণিতক x এর ভ্যালু 64, 64কে 8 দিয়ে গুণ করলে 512টি। বোঝা গেছে?
পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে দিই, WBCS মেন, মিসলেনিয়াস মেন এবং ক্লার্কশিপ মেন ইত্যাদি পরীক্ষার ডেসক্রিপটিভ পরীক্ষায় যে ধরনের প্রশ্ন এসেছিল সেই ধরনের প্রশ্নের কালেকশান নিয়ে একটা ই-বুক তৈরি করেছে। পরীক্ষায় যেভাবে ইংরেজিতে প্রশ্ন থাকে, প্রশ্নগুলো ইংরেজিতে দেওয়া আছে এবং পুরোপুরি যেভাবে আমি এখন করছি ঠিক সেইভাবে ব্যাখ্যা দিয়ে প্রশ্নগুলোর উত্তর করে দেওয়া হয়েছে। মোট 250টা প্রশ্নের এই ই-বুকের মধ্যে 200টা প্রশ্নের আমি সম্পূর্ণ সমাধান করে দিয়েছি এবং 50টা প্রশ্নের প্র্যাকটিস সেট হিসেবে তোমাদের কাছে থাকছে। যদি বইটাকে নিতে চাও, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, নিতে পারো। এছাড়াও 550টা প্রশ্নের একটা এরিথমেটিক ই-বুক প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে, সেটাও আমি কিছুদিন আগে পাবলিশ করেছি, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। যারা বিভিন্ন পরীক্ষায় অবজেক্টিভ প্রশ্ন প্র্যাকটিস করতে চাও, সেই প্র্যাকটিসের লক্ষ্যে প্র্যাকটিস পেপার হিসেবে এই ই-বুকটা তৈরি করা হয়েছে। দুটো বইয়েরই লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। এই ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স বইটা WBPSI মেন এবং মিসলেনিয়াস মেনের জন্য সমানভাবে উপকারী। পরের প্রশ্নে বলেছে, দ্য অ্যাভারেজ অফ রানস ইন 16 ইনিংস অফ এ ব্যাটসম্যান ইজ কনস্ট্যান্ট। If he makes 85 runs in the 17th innings, the average is increased by 3. Find the average of his runs after 17 innings. কোনো ব্যাটসম্যানের 16টা ইনিংসে রানের গড় নির্দিষ্ট। যদি সে 17তম ইনিংসে 85 রান করে তবে তার গড় রান 3 বৃদ্ধি পায়। 17তম ইনিংসের পরে তার রানের গড় কত হবে? দেখো, 16টা ইনিংসে রানের গড় কনস্ট্যান্ট বলা মানে কি, একটা নির্দিষ্ট গড় 16 ইনিংস পর্যন্ত আছে। আমি মনে করে নিচ্ছি যে 16 ইনিংসে পর্যন্ত 16 ইনিংস পর্যন্ত তার রানের গড় এক্স। বোঝা গেছে? এবারে এখানে যেটা দিচ্ছে 16 ইনিংস পর্যন্ত রানের গড় এক্স, মানে প্রতিটা ইনিংসে সে এক্স করে রান করেছে আমি ধরে নিয়েছি। তাহলে 16 ইনিংস পর্যন্ত তার মোট রান হচ্ছে এইটা। 17তম ইনিংসে গিয়ে সে 85 রান করলো, অর্থাৎ 16র পরের যে ইনিংস সেখানে গিয়ে 85 রান করলো। তাহলে এখন মোট রান কত? এইটা। আগের 16টা ইনিংসের মোট রান এইটা, আর 17 নম্বর ইনিংসে গিয়ে সে 85 রান করলো, অর্থাৎ 17তম ইনিংস পর্যন্ত তার মোট রান হলো এটা। কিন্তু এখানে বলেছে যে 17তম ইনিংসে গিয়ে তার অ্যাভারেজ ইনক্রিজ করেছে 3, অর্থাৎ আগে অ্যাভারেজ ছিল এক্স, এখন অ্যাভারেজটা 3 বেড়ে গেল। এখন মানে কি, 16তম ইনিংস পর্যন্ত গড় রান ছিল এক্স, 17তম ইনিংসে গিয়ে গড় রান হলো এক্স প্লাস 3। তাহলে প্রতিটা ইনিংসে যদি এক্স প্লাস 3 করে গড় হয় তাহলে 17টা ইনিংসে মোট রান এইটা। বোঝা গেছে? এখন গড় যেহেতু 3 বৃদ্ধি পেয়েছে তাহলে এখন এক্স প্লাস 3 করে গড়, তাহলে 17টা ইনিংসে মোট রান হলো 17 গুণিতক এক্স প্লাস 3। আমি এখানে বললাম 17টা ইনিংসে মোট রান হলো এইটা, আবার এখানে বলছি 17টা ইনিংসে মোট রান হলো এইটা, তাহলে এই দুটোকে আমি ইকুয়াল করতে পারবো। বোঝা গেছে? তাহলে এটাকে জাস্ট সমাধান করতে হবে। 17x প্লাস 3 17 51, আর এখানে 16x প্লাস 85। 17xের দিকে 16xটা নিয়ে চলে যাও, আর 85-র দিকে 51টা নিয়ে চলে এসো। বোঝা গেছে? তাহলে এক্সের ভ্যালু কত হলো? 34। এক্স কী ধরেছিলাম? এক্স ধরেছিলাম 16 ইনিংস পর্যন্ত তার রানের গড়। কী চেয়েছে? ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ হিজ রানস আফটার 17 ইনিংস। 17তম ইনিংসের পর তার গড় রান কত? তাহলে আমি বলবো যে 17টি ইনিংসের পর তার রানের গড় বা তার গড় রান 34 ছিল, 17টা ইনিংসে গিয়ে 3 গড় বেড়ে গেছে, অর্থাৎ 37। পরের প্রশ্ন, ফাইন্ড দ্য ইন্টিজার হুইচ ইজ ডিভিজিবল বাই 28, 33, 42 অ্যান্ড 77 অ্যান্ড ইজ নিয়ারেস্ট টু 98765। বলেছে সেই সংখ্যাটা নির্ণয় করো
যেটা 28, 33, 42 এবং 77 দ্বারা বিভাজ্য হবে এবং 98,765 কাছাকাছি হবে। 98,765 কাছাকাছি কোন সংখ্যা 28, 33, 42 এবং 77 দ্বারা বিভাজ্য? এই হচ্ছে প্রশ্ন। দেখো 28, 33, 42 এবং 77 এই চারটে সংখ্যা দিয়েই বিভাজ্য যে মিনিমাম সংখ্যাটা হয় সেটা হচ্ছে এদের লসাগু। বোঝা গেছে? তাহলে আমরা এখানে লিখতে পারি 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, মানে এমন একটা ছোট সংখ্যা, সব থেকে ছোট সংখ্যা যে সংখ্যাটাকে এই চারটে সংখ্যা দিয়েই ভাগ করা যাবে সেটা আমি বার করতে চাইছি। বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 28, 33, 42 ও 77-এর লসাগু। লসাগুর সমান সেটা হবে সংখ্যা। তাহলে তোমাকে এখানে 28, 33, 42 আর 77-এর লসাগু বার করে দিতে হবে, এটা দেখাতে হবে, এটা রাফে করলে হবে না। ভিডিওটা স্কিপ করে যাও, এসব বেকার ফিগারগুলো দেখে লাভ নেই। অতএব লসাগু সমান 2 গুণিতক 7, 11, 3, 2। বোঝা গেছে? 2, 7, 11, 2, 3, 2, 7, 11, 2, 3। তাহলে এটার লসাগু কত হবে? 924। এবারে দেখো এই যে ক্ষুদ্রতম সংখ্যাটা বার করলাম, কি বলেছে যে এর পাশাপাশি সংখ্যা হতে হবে। যখন এর পাশাপাশি সংখ্যা তুমি খুঁজতে চাইবে তখন এই লসাগুটা দিয়ে এটাকে ভাগ করবে। ভাগ করে দেখো যে এর পাশাপাশি সংখ্যা কি আসতে পারে। আমি 924 যে লসাগুটা বেরোলো, নিম্নতম যে সংখ্যাটা বেরোলো সেটাকে দিয়ে আমি এটাকে ভাগ করব, এই জন্য যে এর পাশাপাশি সংখ্যা বার করতে বলেছে। তাহলে 924 দিয়ে ঠিক এর পরে করবে, হ্যাঁ এখানে লসাগু লিখবে তারপরে লিখবে, জায়গা শর্ট আমি এখানে দেখাচ্ছি। 924 দিয়ে 9, 8, 7, 6, 5কে ভাগ করবে। এখানে এর মাঝখানে কিছু লেখার দরকার নেই, লেখাটা এর পরে হবে। 924 এখানে 6 ভাগ যাচ্ছে না তাই 0 দিয়ে 5টা নামানো হলো, এটাকে 6, 4, 6, 24, 4, 55। একবার দেখে নিও ক্যালকুলেশনটা। ঠিক আছে, তাহলে এখানে বাকি থাকছে কত? 8, 2, 1, 821। তাহলে এর পাশাপাশি সংখ্যা যেটা 924 দিয়ে বিভাজ্য হবে সেরকম কিন্তু দুটো সংখ্যা হবে। দেখো পাশাপাশি বলতে কি বোঝায়? আমি যদি বলি 10-এর পাশাপাশি সংখ্যা কি হবে, তুমি বলবে 9 হতে পারে, তুমি বলবে 11 হতে পারে। তাহলে 10-এর পাশাপাশি সংখ্যা দুটো হতে পারে, কিন্তু সবচেয়ে কাছের সংখ্যা যখন বলবে, নিয়ারেস্ট ইজ নিয়ারেস্ট মিন্স সবচেয়ে কাছের যখন সংখ্যা বলবে তখন তোমাকে দেখতে হবে যে ওর সবচেয়ে পাশের সংখ্যা বলতে কি বোঝায়। যেমন আমি এখানে বলছি 10-এর পাশাপাশি সংখ্যা দুটো, আমি বলছি একটা 9 হয়, একটা 12 হয়। আমি যদি বলি 10-এর সব থেকে কাছের সংখ্যাকে, তুমি বলবে 9। কেন? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 আর এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। যে ডিফারেন্সটা কম থাকবে সেই সংখ্যাটা সব থেকে কাছে হয়, ঠিক তো? তাহলে এর পাশাপাশি সংখ্যা বলতে দুটো হবে, একটা হবে এর থেকে ছোট আর একটা হবে এর থেকে বড়। কোন সংখ্যাটা ছোট হবে? এইটা থেকে বিয়োগ করলে, যেটা এইটা বিয়োগ করলে একটা সংখ্যা হবে, অথবা এইটার সঙ্গে কোনো একটা সংখ্যা যোগ করতে হয়। তাহলে যে দুটো সংখ্যা পাশাপাশি হবে সেই দুটোকে আমি এইভাবে লিখব। অতএব 98,765 পাশাপাশি দুটি সংখ্যা হলো, বা কাছাকাছি লেখো, কাছের দুটি সংখ্যা হলো কি কি হবে?
একটা হবে এই যে 98,765 লিখেছো তার থেকে একটা ছোট সংখ্যা হবে, মানে মাইনাস। কোনটা মাইনাস হবে? যেটা এখানে ভাগশেষ রয়ে যাচ্ছে। বা এখানে সংখ্যাটা বার করার দরকার নেই, 98,765 মাইনাস 21, বা 98,765 থেকে বড় একটা সংখ্যা হবে। সেই সংখ্যাটা কত হবে যেন? কত বড়? এই যে যেটা দিয়ে ভাগ করেছিলে আর যেটা ভাগশেষ তাদের বিয়োগফল 924 মাইনাস 821। অর্থাৎ পাশাপাশি সংখ্যা দুটো হয়, একটা হচ্ছে ডাইরেক্ট এই সংখ্যা থেকে ভাগশেষটা বিয়োগ করে দাও, অথবা এই সংখ্যার সঙ্গে এই দুটোকে বিয়োগ করে যে বিয়োগফলটা হবে সেটা যদি আমি যোগ করি, অর্থাৎ 98,765 প্লাস এটাকে যদি বিয়োগ করো কত আসছে? 103। বোঝা গেছে? তার মানে সংখ্যা দুটো কী হচ্ছে? একটা হচ্ছে 98,765 থেকে 821 বিয়োগ, অথবা 98,765 সঙ্গে 103 যোগ। আমি বলেছিলাম পাশাপাশি মানে কি? পাশাপাশি বলতে সবথেকে কাছের সেই সংখ্যাটা হবে যেটা এখানে চেয়েছে, সেটা হচ্ছে যাদের ডিফারেন্সটা কম। দেখো এখানে আমি কোন দুটো ডিফারেন্স পেয়েছি? এই 98,765 পাশাপাশি সংখ্যা চাইছি। ডিফারেন্স একটা দেখছি, যদি তুমি এদিকে মাইনাস করো সেটা 821 মাইনাস করতে হচ্ছে, আর যদি তুমি প্লাস করো তাহলে 103 প্লাস করতে হচ্ছে। তাহলে কোন সংখ্যাটা সবচেয়ে ছোট হচ্ছে? 103টা। এদের মধ্যে যেমন এইখানে কি বলেছিলাম, 1 আর 2 যে ডিফারেন্স ছিল তাদের মধ্যে সবথেকে ছোট সংখ্যা 1 ছিল। তাহলে আমি 10 থেকে একটা বিয়োগ করে উত্তর বলবো 9, যে 10-এর সবথেকে কাছের সংখ্যা 9। একই রকমভাবে 98,765 সবথেকে কাছাকাছি সংখ্যা যখন বার করতে চাইছি, দেখছি দুটো সংখ্যা আছে, একটা 821 বিয়োগ করলে পাবো, অথবা একটা 103 যোগ করলে পাবো। এই দুটোর মধ্যে সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 103, যেটা যোগ করে আসছে, তাই তোমার উত্তর হবে এটার সঙ্গে 103 যোগ। বোঝা গেছে? যদি এইটা ছোট হতো তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করে তোমাকে উত্তর বলতে হতো। তাই তোমাকে এখানে লিখে দিতে হবে, যেহেতু 103 কি, এটা ডিফারেন্স, এইটা ছোট 821-এর তুলনায়। তুমি এটা দেখালে যে যেহেতু 103টা ছোট, যে ছোট জিনিসটা আছে সবসময় সেইটাকে নিয়ে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। অতএব নির্ণেয় সংখ্যাটি হলো কি হবে? 98,765। 103 কী করা হয়েছিল? যোগ করা হয়েছিল, তাই যোগ করে দিলে 98,765-র সঙ্গে যদি 103 যোগ করা হয় তাহলে এটার উত্তর আসছে 98,868। তাহলে এইটা হয়ে যাবে এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।